ইসে সৃজিত শুনতে পাচ্ছিস? সার্থকী, অব্রদীপ? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। সে আজকে এক্সাম আছে তো সৃজিত তোদের? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আজকে বলেছিস তো রিভিশন কি কি বল, কি কি মানে জিওসিটা রিভিশন করতে হবে নাকি? হ্যাঁ। সার্থকী, তুই কি ক্লাস মিস করিস নাকি? আগের দিন ক্লাস করিস নি? অব্রদীপও তো আগের দিন করিস নি। অব্রদীপ কি হয়েছিল রে? হ্যালো, টিউশন ছিল। হ্যাঁ স্যার, আগের দিন পড়তে। হ্যাঁ আগের দিন কি হয়েছিল অব্রদীপ? ফ্রাইডে ক্লাস করিস নি কেন? হ্যালো অব্রদীপ, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো অব্রদীপ, শুনতে পাচ্ছিস না? আচ্ছা ঠিক আছে। সৃজিত, তাহলে আমরা জিওসিটা কত অবধি কি কি বলেছিলাম বল দেখি? অ্যারোমেটিক বলেছিলাম। হ্যাঁ স্যার, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক আর হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক অবধি হয়েছিল। আচ্ছা, আর রেজোনেন্সটা তাহলে লিখতে থাক। রেজোনেন্স বলে হেডিং কর। হ্যাঁ স্যার। অব্রদীপ, সার্থকী, ওই যে ও বলছিল যে তোদের তো এক্সাম আছে আজকে কেমিক্যাল কাইনেটিক্সের ওপর, ঠিক আছে? সো ওর মেনলি একটু অর্গানিকটা করতে গিয়ে জিওসি টিওসি একটু ভুলে গেছিল, সেটাই রিভিশন চলছে জাস্ট, ঠিক আছে? ওকে। সার্থকী বলতে পারবে রেজোনেন্স মানে? সার্থকী, রেজোনেন্স মানে বলতে পারবি? স্যার ভুলে গেছি। বল বল, রেজোনেন্স মানে কি? স্যার ভুলে গেছি। ও আচ্ছা, দেখ অ্যাকচুয়ালি যখন ইন্ডাকটিভ ওয়েভ পড়েছিলাম সৃজিত কি বলেছিলাম, জাস্ট একটা ফেনোমেনন যেখানে সিগমা ইলেকট্রনটা ডিসপ্লেসমেন্ট হয়, তাই তো? হ্যাঁ। ওকে, রেজোনেন্স মানে বোঝায় জাস্ট পাই ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট হয়, ঠিক আছে? পাই ইলেকট্রন মিন্স ভাব যদি একটা বেঞ্জিন রিং আঁকি, ঠিক আছে? একটা বেঞ্জিন রিং এর এটা হলো পাই বন্ডস, 3 পাই বন্ডস আর দেয়ার, মানে কটা পাই ইলেকট্রনস আছে? 6টা পাই ইলেকট্রনস আছে। ওকে, বুঝতে পেরেছিস তো এটা? হ্যাঁ স্যার। ওকে, সো 6টা পাই ইলেকট্রন, এবার আমরা পাই ইলেকট্রনের ডিসপ্লে। অব্রদীপ শুনতে পাচ্ছিস? সার্থকী, হ্যাঁ স্যার পাচ্ছি। অব্রদীপ শুনতে হ্যাঁ, পাচ্ছিস? ওকে, দেখ পাই ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট মানে একটা পাই বন্ড ওঠে আর একটা পাই বন্ড যায়, তাহলে আরেকটা স্ট্রাকচার কি রকম তৈরি হলো? এই পাই বন্ডটা এখানে পড়লো মানে ডবল বন্ড, এই পাই বন্ডটা ওখানে উঠলো মানে নেগেটিভ, আর এখানে একটা ডবল বন্ডস আছে, ঠিক আছে? সো আবার এই নেগেটিভটা এখানে পড়তে পারে, এটা এরকম উঠতে পারে, ঠিক আছে? আর এখান থেকে হ্যাঁ, এখান থেকে এটা শর্টেজ হলো, তাহলে এখানে একটা প্লাস সাইন, মানে এখান থেকে একটা ইলেকট্রনটা শর্টেজ হয়েছে, তার জন্য একটা কার্বোক্যাটায়ন ফর্ম করেছে। ওকে, এবার তুই দেখ এটা যখন এই নেগেটিভটা এখানে পড়লো, এটা এখানে গিয়ে আর একটা স্ট্রাকচার ফর্ম করলো, তাহলে তুই দেখ আমরা অ্যাকচুয়ালি যে স্ট্রাকচারটা পাচ্ছি এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা রিমেইনস দ্য সেম, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? জাস্ট পাই ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, বাট দ্য স্ট্রাকচার রিমেইনস দ্য সেম। এই রেজোনেন্সের কনসেপ্টটা জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট, কিন্তু বা থিওরিটিক্যাল বা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, মানে এর কিন্তু কোনো প্র্যাকটিক্যাল মানে ফিল্ড কিছু নেই রেজোনেন্সে। জাস্ট আমরা কিছু স্টেবিলিটি গেইন করার জন্য, স্টেবিলিটি মেজার করার জন্য আমরা রেজোনেন্সটাকে ইউজ করি। বুঝতে পারছিস সৃজিত? স্যার বলছি যে ফার্স্টের যে পিকচারটা আছে ওখানে দুটো বন্ড মানে পড়েছে, এই যে পাই বন্ড। হ্যাঁ, আর ওইটা কি তার সাথে পড়তে পারবে একসাথে তিনটে? না না না, তিনটা না, একটা পাই বন্ড পড়বে আর একটা পাই বন্ড উঠবে, ঠিক আছে? আচ্ছা। সো আমি ডেফিনেট জোড়ায় জোড়ায় হয়, জোড়ায় জোড়ায় হয়। হ্যাঁ না, মানে একটা পড়লে একটা উঠবে, একটা পড়ে আর একটা ওঠে। এবার কিছু কন্ডিশনস আছে কোথায় কখন কখন রেজোনেন্স হয়। যদি কনজুগেটেড পাই বন্ডস থাকে তাহলেই একমাত্র রেজোনেন্স ইজ পসিবল। ভাব এরকম যদি কোনো একটা কম্পাউন্ড থাকে CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তুই দেখ এখানে রেজোনেন্স পসিবল হবে কি হবে না সৃজিত? হবে না। হবে না, বিকজ এই পাই বন্ডটা পড়ার পর এখানে ওঠার মতো কোনো পাই বন্ডস নেই, মানে কনজুগেটেড পাই বন্ডস নেই। সার্থকী, অব্রতি বুঝতে পেরেছিস?
হ্যাঁ। সো দ্যাটস ফর দ্য রিজন এটা আমরা বলবো এটা রেজোনেন্স হতে পারে না। ওকে, সো রেজোনেন্স হওয়ার জন্য কিছু কন্ডিশনস আছে, আমি আজ লিখিয়ে দেবো, ঠিক আছে। সো মেইনলি রেজোনেন্স একটা থিওরিটিক্যাল ফেনোমেনন যেখানে পাই ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট হয়। ওকে ওকে, আমি 1 মিনিট একটুখানি আসছি, হ্যাঁ একবার অফিস থেকে, একটু দাঁড়া 1 মিনিট জাস্ট। স্যার একটা কোশ্চেন ছিল যে কোন যৌগে যদি সম্ভব হয় তাহলে কি এরকম হতে পারে যে দুটো মানে একটা দুটো পড়লো দুটো উঠলো? না না, এরকম হবে না, একটা পড়ে আর একটা ওঠে। আচ্ছা, মানে সিরিয়াল ওয়াইজ যদি ওরকম প্যাটার্নও থাকে যে? না না, আমরা দেখতে পারবো, আমরা কিছু এক্সাম্পল দেবো, তখন তুই নিজেই করতে পারবি, ঠিক আছে। আমি 1 মিনিট একটু অফিস থেকে আসছি, 1 মিনিট। ঠিক আছে, কি বলছিলাম রে জাস্ট লাস্ট? সৃজিত, হ্যালো স্যার রেজোনেন্সে পাই বন্ড করেছিল। হ্যাঁ ঠিক আছে। সো হেডিং কর রুলস ফর মেকিং রেজোনেটিং স্ট্রাকচার। রুলস ফর মেকিং রেজোনেটিং স্ট্রাকচার। রুলস ফর মেকিং রেজোনেটিং স্ট্রাকচার লিখেছিস? অব্রদীপ, সাত্তকী? ওকে, সো আমি একটু বসলাম, হ্যাঁ পরপর রুলগুলো লিখতে থাক, আমি বলছি, তারপরে আমি প্রবলেমে আসছি বা যেইভাবে রেজোনেন্স হয়, কারণ রেজোনেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি মেকানিজম রিয়াকশন, ঠিক আছে। রেজোনেন্সটা না জানলে কোনো 12 এর কোনো মেকানিজম কোনো কাজে লাগবে না। সো রেজোনেন্সটা একটু জেনে রাখা ভালো, আরেকবার একটু লিখিয়ে দিচ্ছি, রুলগুলো পরপর করে লিখতে থাকবি। সো ফার্স্ট নাম্বার রুলটা লেখ, all the atoms in the resonating structure, all the atoms in the resonating structure must exhibit their proper valency. Must exhibit their proper valency. All the atoms in the resonating structure must exhibit their proper valency. Sir, must exhibit their proper valency. স্যার এটা মানেটা কি? সব বলে দিচ্ছি, তুই আগে লিখে নে, আমি সব পরপর বলে দিচ্ছি। সো লেট ইট মিনস দ্য আগে লিখে নে সৃজিত, ঠিক আছে, আমি বলছি সব। ইট মিনস দ্য কার্বন মে নট হ্যাভ দ্য 5 bonds. It means the carbon may not have the 5 bonds and hydrogen may not have the 2 bonds, and hydrogen may not have the 2 bonds. লিখেছিস সৃজিত? হ্যাঁ স্যার। পয়েন্টটা অব্রদীপ লিখেছিস? হ্যালো অব্রদীপ, সাউন্ড শোনা যাচ্ছে না কেন তোর? হ্যালো
স্যার কার্বনের may not have কত বন্ড বললেন? Carbon may not have the 5 bonds and the hydrogen may not have the 2 bonds. Carbon may not have the 5 bonds and the hydrogen may not have the 2 bonds. Third নাম্বারটা বল। লেখ পরের উল্টা লেখ। The different resonating structure different resonating structures are formed. Different resonating structures are formed. Different resonating structures are formed due to change in position of the pi electrons. Due to change in position of the pi electrons. Different resonating structures are formed due to change in position of the pi electrons. কি হলো রে? Different resonating structures are formed just due to change in position of the pi electrons. আর থার্ড নাম্বার রুলটা লিখে ফেল। All the atoms in the resonating structure must be coplanar. সৃজিত আগেরটা লিখেছিস? হ্যাঁ স্যার। থার্ড নাম্বার পয়েন্টটা লেখ all the atoms in the resonating structure must be coplanar. স্যার আরেকবার বলুন। All the atoms in the resonating structure must be coplanar. হয়েছে? হ্যাঁ স্যার। দেখ ফার্স্টেরটা কি বলেছে, দ্য রেজোনেটিং স্ট্রাকচারে প্রপার ব্যালেন্সি শো করতে হবে, কারণ প্রপার ব্যালেন্সি মানে কি, ব্যালেন্সির বাংলাটা কি, যোজ্যতা। সো ব্যালেন্সি মানে কি, দ্য আউটার মোস্ট শেল অফ দ্য ইলেকট্রনে কটা আছে, আউটার মোস্ট শেলে ইলেকট্রন কটা, নাম্বার অফ দ্য ইলেকট্রনস ইন দ্য প্রেজেন্ট ইন দ্য আউটার মোস্ট শেল, দ্যাট ইজ কল্ড দ্য ব্যালেন্সি। দ্যাট ইজ কল্ড দ্য ব্যালেন্সি। সো ফার্স্টলি আমাদের ক্যালকুলেট করতে হবে ব্যালেন্সিটা, মানে প্রপার ব্যালেন্সি। প্রপার ব্যালেন্সি কখন হবে, যদি ভাবে একটা প্রত্যেকটা অ্যাটমই কি চায়, ওয়ান টু বি দ্য স্টেবল কনফিগারেশন। স্টেবল কনফিগারেশন মিন্স দ্য নোবেল গ্যাস কনফিগারেশন। নোবেল গ্যাস জানিস সৃজিত, সাত্যকী, অব্রদীপ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডনে তুই দেখবি লাস্টে আউটার মোস্ট শেলে 8 ইলেকট্রনস আছে। তাহলে 8 ইলেকট্রনস হলো আমরা ম্যাক্সিমাম স্টেবল, ঠিক আছে, এর উপরে কিছু আমরা স্টেবল। তাহলে প্রত্যেকটা অ্যাটমই কি চায়, যে ওই ম্যাক্সিমাম স্টেবিলাইজ গেইন করার জন্য আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা হতে চায়। সো প্রপার ব্যালেন্সি মানে বলেছে, দেখ ইট মিনস কার্বন মে নট হ্যাভ দ্য 5 বন্ডস। এটা মানে কি বোঝায়, কার্বনে 5টা বন্ড থাকে না, আর হাইড্রোজেন কি থাকে, হাইড্রোজেনে 2টো বন্ড থাকতে পারে না। কার্বনে তো এমনিও 4টে বন্ড থাকে, তুই জানিস যে 14 নাম্বার গ্রুপে আছে। হাইড্রোজেনে কি গ্রুপ 1 এ আছে, মানে ইট হ্যাজ দ্য ভ্যালেন্স শেল অফ দ্য 1 ইলেকট্রন। বুঝতে পারছিস সৃজিত? হ্যাঁ স্যার। সাত্যকী, অব্রদীপ? হ্যাঁ স্যার। ওকে, সেকেন্ড নাম্বার রুলটা কি বলেছে সৃজিত? সেকেন্ড নাম্বার রুলটা বল। The different resonating structure are formed due to changing position of the pi electrons. তুই দেখ প্রত্যেকটা যে আমরা বেঞ্জিনের রেজোনেটিং স্ট্রাকচারটা আঁকলাম, ঠিক আছে, সেখানে তুই দেখতে পাচ্ছিস যে রেজোনেটিং স্ট্রাকচারটা যেটা হচ্ছে, ঠিক আছে, সেটা জাস্ট পাই ইলেকট্রনের পজিশনটা চেঞ্জ হচ্ছে, আর কিন্তু কিছু চেঞ্জ হয়নি। জাস্ট ডিউ টু চেঞ্জ ইন পজিশন অফ দ্য পাই ইলেকট্রনস এর জন্য ডিফারেন্ট রেজোনেটিং স্ট্রাকচারস ফর্ম হচ্ছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আর থার্ডটা বলেছে প্রত্যেকটা অ্যাটমই কোপ্ল্যানার হবে। কোপ্ল্যানার মানে প্রত্যেকটা প্ল্যানার কনফিগারেশন থাকবে। প্ল্যানার মানে কি বোঝায়, sp2 হাইব্রিডেশন থাকবে। ওকে ওকে, সো পরেরটা হেডিং কর, রিলেটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেটিং স্ট্রাকচার। রিলেটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেটিং স্ট্রাকচার। Relative contribution towards the resonating structure. লিখেছি সৃজিত, অব্রদীপ, সাত্যকী? লিখছি। হ্যাঁ স্যার লিখেছি। ওকে, relative contribution to first number ulta leg, the greater the number of covalent bond, greater it will be more contributing. Greater the number of covalent bond, greater the number of covalent bond, greater it will be more contributing. Greater the number of covalent bond, greater it will be more contributing.
হয়েছে? না স্যার, আরেকবার বলুন। Greater the number of covalent bond, greater it will be more contributing. Greater it will be more contributing. হ্যাঁ স্যার, লিখুন। ওকে, সেকেন্ড, এবার একটা এক্সাম্পল লেখা যাক। এটা মানে কি ভাব, একটা এক্সাম্পল বলি। ভাবে একটা এরকম আছে CH3 C ডবল বন্ড O, এখানে প্লাস আছে। হ্যাঁ, এটা রেজোনেটিং স্ট্রাকচারটা কি রকম দেখতে হবে সৃজিত? এই লোন পেয়ারটা এখানে পড়লো, হ্যাঁ, এই লোন পেয়ারটা পড়লে একে স্টেবিলাইজ করলো এই কার্বোক্যাটায়নটাকে। সার্থক কি অবরোধী বুঝতে পারছিস? হ্যাঁ। তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা কি রকম দেখতে হবে বল? CH3 সিঙ্গেল বন্ড, এই লোন পেয়ারটা এখানে পড়লো মানে কি ট্রিপল বন্ড হলো, তাই তো রে? আর এই O এর মাথার উপর প্লাস চলে আসলো, বুঝেছিস? হ্যাঁ। তাহলে তুই বলে রুল নাম্বার 1টা কি লেখা আছে? যার কোভ্যালেন্ট বন্ড মানে পাই বন্ড যত বাড়বে সে তত বেশি কন্ট্রিবিউটিং হয়, মানে তত বেশি স্টেবল হয়, রিলেটিভ স্টেবিলিটি। বুঝতে পেরেছিস? তাহলে সৃজিত বল দেখি, এই রেজোনেটিং স্ট্রাকচারটা মোর কন্ট্রিবিউটিং না এটা বেশি মোর কন্ট্রিবিউটিং? পরেরটা, সেকেন্ডটা। বুঝতে পেরেছিস? বিকজ এখানে 2 পাই বন্ডস আছে। ওকে, তাহলে ছোট্ট করে লিখে রাখিস, এই নিচে লিখে রাখিস মোর কন্ট্রিবিউটিং, এটা নিচে লিখে রাখিস লেস কন্ট্রিবিউটিং। বুঝতে পেরেছিস তো সৃজিত? হ্যাঁ। এইখান থেকে কিন্তু নানা রকম কোশ্চেন দেয়, ঠিক আছে? আমরা কোশ্চেন দেখবো, ডিসকাস করবো একটু পরে, তখন দেখতে পারবি। বুঝতে পারছিস সৃজিত? হ্যাঁ স্যার। ওকে, সেকেন্ড নাম্বার উল্টা লিখে ফেল। সেকেন্ড নাম্বার উল্টা লিখে ফেল। non-polar resonating structures are more contributing than polar resonating structure. Non-polar resonating structures are more contributing than polar resonating structure. লিখেছিস সৃজিত? অবরদীপ লিখেছিস? স্যার একবার বলুন। non-polar resonating structures are more contributing than polar resonating structure. সাথে কি পোলার আর নন পোলার মানে কি? সাথে কি ধ্রুবীয় অধ্রুবীয় তো? হ্যাঁ হ্যাঁ, ধ্রুবীয় আর অধ্রুবীয় তো? বুঝতে পারছি না কি বলছিস, বল। জি, ধ্রুবীয় আর অধ্রুবীয় তো? বাংলা বলছিস? হ্যাঁ। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার বেঙ্গলি টার্মস গুলো আমি ঠিক জানি না, মেনলি আমার অব্রদীপ হ্যালো, হ্যাঁ বলছি, পয়েন্ট 2টা কি বললেন? স্ট্রাকচার আর মোর কন্ট্রিবিউটিং দেন non-polar resonating structures are more contributing than polar resonating structures. ওকে, দেখ পোলার মানে কি বোঝায়? যারা চার্জ স্পিসিস, যাদের মাথার উপর পজিটিভ বা নেগেটিভ ক্যাটায়ন বা অ্যানায়ন চার্জ আছে, তাদেরকে আমরা পোলার বলি। নন পোলার কি বলি? যাদের মাথার উপর কোনো চার্জ থাকে না, মানে যারা চার্জলেস স্পিসিস। বুঝতে পেরেছিস সৃজিত, সার্থকী? হ্যাঁ স্যার। হ্যাঁ। অব্রদীপ তুই আজ কথাই বলছিস না তো? হ্যালো অব্রদীপ, আর ইউ ইন ক্লাস? হ্যালো, ওকে, সো একটা এক্সাম্পল দেখা যাক। অব্রদীপ ক্লাসে আছিস? হ্যাঁ স্যার। আর কথা, তুই তো কথাই বলছিস না। স্যার কথা শোনা যাচ্ছিল না। আচ্ছা, লিখেছিস যেটা বললাম? হ্যাঁ। ওকে, চলো একটা এক্সাম্পল দেখা যাক। ভাব এরকম একটা আছে CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। এটা রেজোনেটিং স্ট্রাকচারটা কি রকম হবে সৃজিত? এটা রেজোনেটিং স্ট্রাকচারটা সার্থকী, অব্রদীপ, এটা রেজোনেটিং স্ট্রাকচারটা কি রকম দেখতে হবে? এই পাই বন্ডটা এখানে পড়লো, এই পাই বন্ডটা এখানে উঠে গেল, তাই তো? হ্যাঁ। তাহলে রেজোনেটিং স্ট্রাকচারটা আমরা রাখি, কি রকম দেখতে হবে বল? CH3CH, এইখান থেকে ইলেকট্রন শর্টেজ হচ্ছে, দ্যাটস ফর দ্য রিজন ইট উইল ডেভেলপ আ পার্শিয়াল পজিটিভ চার্জ, তাই তো সৃজিত? হ্যাঁ। ওকে, সিঙ্গেল বন্ড CH, এখানে ডবল বন্ডটা পড়লো, ঠিক আছে?
এখানে ডবল বন্ড পড়লো, এটা CH, আবার এটা উঠলো, এই পাই বন্ডটা উঠে এর মাথায় গেল, তাহলে কি তৈরি হবে? CH2 মাইনাস। এটা বুঝতে পেরেছিস না পারিসনি সৃজিত? হ্যাঁ স্যার, দেখি একটু দেখতে পাচ্ছি না। অপ্রদীপ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সার্থক কি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে, দেখ এখান থেকে জাস্ট ইলেকট্রন শর্টেজ হলো তাই প্লাস হলো, এখানে পাই বন্ডটা এখানে পড়লো তাই মাথার উপর মাইনাস হলো। এবার বল কে বেশি কন্ট্রিবিউটিং, প্রথমেরটা না সেকেন্ডটা? সেকেন্ডেরটা। কেন সেকেন্ডটা কন্ট্রিবিউটিং? সেকেন্ডটা তো চার্জ আছে। আমি কি বলেছি? নন পোলার রেজোনেটিং স্ট্রাকচারস আর মোর কন্ট্রিবিউটিং দ্যান পোলার রেজোনেটিং স্ট্রাকচার। হুইচ ওয়ান ইজ নন পোলার সৃজিত? নন পোলার ফার্স্টেরটা। ফার্স্টেরটা, মানে এখানে কোনো চার্জ নেই, এখানে তো এটা তো পোলার। হ্যাঁ, তাহলে কোনটা বেশি কন্ট্রিবিউটিং হবে? ফার্স্টেরটা। বুঝতে পেরেছিস সার্থকী? অপ্রদীপ? হ্যাঁ হ্যাঁ। অপ্রদীপ বুঝতে পারছিস? অপ্রদীপ নেট প্রবলেম নাকি? ওকে, চল আমরা নেক্সট হচ্ছে থার্ড নাম্বার রুলে চলে যাই। এটা ইরেজ করি। হ্যাঁ স্যার। স্যার যেটা মোর কন্ট্রিবিউটিং সেটাতে থাকার চান্সই তো বেশি। হ্যাঁ দেখ, আমরা প্রত্যেকটা এগুলো এক একটা রেজোনেটিং স্ট্রাকচার, একটা স্ট্রাকচার আর একটা হাইপোথেটিক্যাল স্ট্রাকচার যেটা আমরা জাস্ট পাই বন্ডের শিফটেড করে তৈরি হচ্ছে। এবার তাদের মধ্যেও আমরা দেখছি কে বেশি একটু স্টেবল, কে কম স্টেবল। আমরা তো পুরোপুরি স্টেবল বলতে পারি না, কারণ এভরিওয়ান ইজ রিমেন্স দ্য সেম স্টেবিলিটি গেন, ঠিক আছে? বাট তাও আমরা বলছি রিলেটিভ কন্ট্রিবিউশন কার বেশি। বুঝতে পেরেছিস? মানে তুই আর আমি দুজনেই ভালো, বাট তাদের মধ্যেও আমরা যদি খুব ডিফার করি যেমন রিলেটিভ কন্ট্রিবিউশনটা কার বেশি। ওকে, হ্যাঁ। তিন নম্বর, ফোর্থ নাম্বার রুলটা লেখ। ইফ দ্য নেগেটিভ চার্জ, ফোর্থ নাম্বারটা রুলটা লেখ। ইফ দ্য নেগেটিভ চার্জ resides on the electronegative atom, if the negative charge resides on the electronegative atom and the positive charge resides on the electropositive atom, if the negative charge resides on the electronegative atom and the positive charge resides on the electropositive atom, they are more contributing. They are more contributing than, লাস্ট লাইনটা কথা বলবেন? আমি বললাম if the positive charge resides on the electronegative atom, no sorry, if the positive charge resides on the electropositive atom and the negative charge resides on the electronegative atom, are more contributing than negative charge resides on the electropositive atom and the positive charge resides on the electronegative atom. উল্টোটা, negative charge resides on the electropositive atom and the positive charge resides on the electronegative atom. আচ্ছা, করেছিস অপ্রদীপ? স্যার আগে যে পিকচারটা রেজোনেন্সটা দেখালেন ওই CH3 দিয়ে, ওই যে যেটার মাঝখানে ডবল বন্ড ছিল, মানে ওই পাই বন্ডটা উঠেছিল, মানে পড়েছিল। আর কোনটা রে? ফার্স্ট বেনজিনটা? না না, এর আগে যেটা দেখালেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওই কর্নারের থেকেও তো ডবল বন্ডটা পড়তে পারতো। আবার তোর খাতায় লেখা আছে স্ট্রাকচারটা, একবার বল দেখি। হ্যাঁ হ্যাঁ, CH3 সিঙ্গেল বন্ড CH, হ্যাঁ ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2। ওকে, হ্যাঁ পড়তে পারতো, কেন পড়তে পারতো না? না পড়ার কি আছে? এটাই জিজ্ঞেস করছিলাম, এরকম এইভাবে করা যায়? হ্যাঁ হবে, এখন এটা হচ্ছে, বাট পরে দেখবি কিছু কিছু কম্পাউন্ডার ক্ষেত্রে সেটা হবে না যখন আমরা এফেক্ট পড়ব। আচ্ছা,
ঠিক আছে, বিকজ কোনো যদি উইথড্রয়িং গ্রুপ থাকে, যদি টেনে নেয়, তাহলে কি এখান থেকে পড়া পসিবল? না। যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে এখান থেকে পড়া পসিবল? সেটা আমরা পরে পড়বো এফেক্টের ক্ষেত্রে। আচ্ছা, ওকে, আপাতত এটা পড়বো কেন দুটোই সেম অ্যালকাইল। ঠিক আছে, তাহলে এটার একটা এক্সাম্পল দেখি, যেটা এই রুলটা বললাম, যেটা বা এটা বল দেখি। এটা বল, এটা রেজোনেন্স স্ট্রাকচারটা কি রকম হবে সৃজিত? এই মাইনাসটা এখানে পড়বে, ডবল বন্ড, এই পাই বন্ডটা উপরে উঠবে, বুঝতে পারছিস? হ্যাঁ। ও ওটা তো বুঝতে পারছিস না সার্থকী? হ্যাঁ। তাহলে ওকে, এবার বল দেখি কে বেশি কন্ট্রিবিউটিং, ফার্স্টেরটা না সেকেন্ডটা? সৃজিত সেকেন্ডেরটা। সেকেন্ডটা কেন? চার্জ নেই। অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম দেন কার্বন, তাই তো সৃজিত? হ্যাঁ। তাই জন্য অক্সিজেনের মাথার উপর নেগেটিভ চার্জ আছে, বাট কার্বনের মাথার উপর এখানে পজিটিভ নেগেটিভ চার্জ আছে। দ্যাটস ফর দ্য রিজন আমরা কি বলেছি, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর যদি নেগেটিভ চার্জ থাকে আর ইলেকট্রোপজিটিভ অ্যাটমের উপর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে দে আর মোর কন্ট্রিবিউটিং। দ্যাটস ফর দ্য রিজন সেকেন্ড নাম্বার কম্পাউন্ড ইজ মোর কন্ট্রিবিউটিং। এটা মোর, এটা লেস। সৃজিত বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। ওকে, আরেকটা এক্সাম্পল করা যাক। এটা বলে ফেল দেখি সৃজিত, এটা রেজোনেন্স স্ট্রাকচারটা কি রকম দেখতে হবে? সার্থকী, অব্রদীপ, এটা রেজোনেন্স স্ট্রাকচারটা কি রকম দেখতে হবে বল? সার্থকী, হ্যাঁ। এটা রেজোনেন্স অক্সিজেনের না, নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে পড়লো, এই ডবল বন্ডস এখানে উঠে গেল, তাই তো রে? হ্যাঁ। সৃজিত বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাহলে রেজোনেন্স অপ্রদীপ কোনো কথাই বলে না। এইচ সিঙ্গেল বন্ড সি ও ডবল বন্ড NH2 প্লাস। এবার বল কে বেশি কন্ট্রিবিউটিং সার্থকী? ফার্স্টেরটা কেন রে? ফার্স্টেরটাতে দেখ অক্সিজেনের মাথার উপর, তাহলে কোনটা কন্ট্রিবিউটিং? সেকেন্ডেরটা। বুঝতে পারছিস তো? দিস ইজ দ্য মোর আর দিস ইজ দ্য লেস। ওকে, এটা কত নম্বর রুল ছিল? থার্ড নাম্বার। থার্ড। ফোর্থটা লিখে ফেল, ফোর্থ নাম্বারটা রুলটা লিখে রাখ। if two unit like charges স্যার কি বললেন? if two unit like charges, like মানে কি, যারা সেম চার্জেস বা প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, বুঝতে পেরেছিস তো? আনলাইক চার্জেস মানে কি অপোজিট চার্জেস, প্লাস মাইনাস মাইনাস প্লাস, ঠিক আছে? if two unit same charges resides on the same atom, if the two unit same charge resides on the same atom, they are less contributing. नीचे पैरा चेंज कर ले, if two unit unlike charges
if two unit unlike charges resides on the unlike charges resides on the two conjugated atoms শ্রীজি এটা কত অবধি ক্লাস আছে? 3টে অবধি। আচ্ছা, if the two unit unlike charges resides on the two conjugated atoms they are more contributing. সাথে কি বুঝে গেছিস? ওকে, এটার একটা এক্সাম্পল দেখা যাক। এটার একটা এক্সাম্পল দেখে নিই আমরা। বা n এই একটা আছে, এটার রেজোনেন্স স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে বল সৃজিত, তাড়াতাড়ি বল। এই মাইনাসটা এখানে পড়লো, তাই তো? এটা এখানে উঠে গেল, হ্যাঁ? তাহলে n ট্রিপল বন্ড n প্লাসটা তো স্টেবিলাইজ হয়ে গেল, তাহলে n 2 মাইনাস। এবার বল দেখি কোনটা বেশি কন্ট্রিবিউটিং, ফার্স্টেরটা না সেকেন্ডটা? সৃজিত, সাত্তকি, কোনটা বেশি কন্ট্রিবিউটিং, ফার্স্টেরটা না সেকেন্ডটা? হ্যালো, ফার্স্টেরটা, বিকজ দেখ টু ইউনিট আনলাইক চার্জেস রিসাইডস অন দ্য কনজুগেটেড অ্যাটমস, আর এখানে কি একই চার্জেস একটা অ্যাটমের মধ্যে মাথার উপরে আছে, সেই জন্য দিস ইজ দ্য লেস কন্ট্রিবিউটিং আর দিস ইজ দ্য মোর কন্ট্রিবিউটিং। ইজ ইট ওকে অর নট? হ্যাঁ হ্যাঁ ওকে, মানে স্যার n এর মাথায় প্লাস আছে আর ও মানে নেগেটিভের সাথে রয়েছে। হ্যাঁ দেখ, n এর মাথায় দুটো, একটা n এর মাথায় দুটোই নেগেটিভ, দুটোই সেম চার্জেস, আর এখানে কি দুটো n এর মাথায় পাশাপাশি প্লাস মাইনাস আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ওকে, আরো কয়টা এক্সাম্পল লিখ দেখি। R3n plus CH double bond O, ওকে, R3n plus CH double bond O, এটার কি হবে স্ট্রাকচারটা দেখতে বল, রেজোনেন্স স্ট্রাকচারটা কি রকম হবে সাত্তকি? অবরোধী বাজে কি শুনতে পাচ্ছিস না নাকি? n এর মাথায় কি লোন পেয়ার আছে? লোন পেয়ার নেই। তাহলে স্যার ডবল বন্ডটা CH এর মাথায় পড়বে না, CH এর মাথায় কেন পড়বে? অক্সিজেন ইজ ভেরি হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য অক্সিজেন তো বেশি টানবে। হ্যাঁ আচ্ছা, তাহলে শুধুমাত্র এটা খুলে পড়ে যাবে, বুঝতে পেরেছিস না? বুঝতে পারিস নি সৃজিত? ও মাইনাস, তাহলে এটা বেশি কন্ট্রিবিউটিং হবে, মানে যে বেশি নেগেটিভ সে বন্ডগুলোকে বেশি টানে। অবভিয়াসলি ইলেকট্রোনেগেটিভ মানে কি, যেহেতু টানছে বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর লাস্ট নাম্বার রুলটা লেখ। না দুটো রুল আছে, হ্যাঁ, ফোর্থ নাম্বার রুলটা লেখ। Reasoning structure have to follow the octet rule. Reasoning structure have to follow the octet rule. Reasoning structure have to follow the octet, OCTAT, octet rule. Have to follow the octet rule. স্যার, হ্যাঁ বল। বলছি যে যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে বেশি নেগেটিভ হতে চেষ্টা করে আরো। না, ইলেকট্রোনেগেটিভের ব্যাপারটা এটা না। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মানে বোঝা সে অন্য সারাউন্ডিং, ভাব আমি বেশি ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার ক্যারেক্টার কি থাকবে, আমি ভাব ইলেকট্রোনেগেটিভিটি না, আমি ভাবলাম মানি নেগেটিভিটি, ঠিক আছে? আমার ক্যারেক্টার থাকবে তোর থেকে সব টাকা পয়সা কেড়ে নেওয়া। বুঝতে পারলি না, পারলি না? হ্যাঁ, এবার বুঝি। বা আমার এমন একটা ক্যারেক্টার থাকবে যাতে তুই আমার প্রতি অ্যাট্রাক্ট হোস, ওকে?
ইলেকট্রোনেগেটিভ মানে আমি যদি তোর কাছে টাকা পয়সা নিয়ে নিই তাহলে আমার টাকা পয়সাটা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে যদি আমার টাকা পয়সা বাড়ে বা আমার ইলেকট্রন বাড়ে তাহলে আই উইল ডেভেলপ আ নেগেটিভ চার্জ, পার্শিয়াল নেগেটিভ চার্জ। আচ্ছা। আর তোর কাছ থেকে যদি টাকা পয়সা সব নিয়ে নিলাম তুই ইউ উইল ডেভেলপ আ পার্শিয়াল পজিটিভ চার্জ বা ইউ হ্যাভ দ্য শর্টেজ অফ দ্য মানি। আচ্ছা। না বুঝতে পারিস? হ্যাঁ এবার বুঝতে পেরেছি। ম্যাথস আর কেমিস্ট্রিটা ঘাটিস না। ম্যাথসে প্লাস মানে বাড়া বোঝায়, কেমিস্ট্রিতে ক্যাটায়ন মানে কমা, মানে তোর কাছে শর্টেজ আছে। বুঝতে পারছিস না পারিস নি রে? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, সো ফোর্থ নাম্বার রুলটা লেখ। কি ফোর্থ না ফিফথ নাম্বার? 5 নম্বরটা লেখা হয়ে গেছে। আচ্ছা 6 নাম্বারটা লেখ। সাত কি বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ ওকে। ফিফথ নাম্বারটা রুল লেখ। দেখ রেজোনেটিং স্ট্রাকচারস হ্যাভ টু ফলো দ্য অক্টেট রুল। হ্যাঁ ওটা লিখেছি। ও লাস্টটা লেখ। অ্যারোমেটিক কম্পাউন্ডস আর মোর কন্ট্রিবিউটিং than any compound. Aromatic compounds are more contributing than any compounds. Aromatic compounds are more contributing than any compounds. হ্যাঁ একবার বলুন। Aromatic compounds are more contributing than any compounds. এবার আমরা কিছু স্ট্রাকচার তোদের আঁকতে দেবো, রেজোনেটিং স্ট্রাকচার আঁকবি, ঠিক আছে? ঠিক আছে, আগে ফার্স্টে লিখিস একটা হেডিং করিস রেজোনেন্স এফেক্ট বলে, ঠিক আছে? রেজোনেন্স এফেক্ট লিখেছিস সার্থকী? হ্যাঁ রেজোনেন্স এফেক্ট বলে লেখ। সৃজিত লিখেছিস রেজোনেন্স এফেক্ট? হ্যাঁ স্যার। এখানে দুভাগে ক্লাসিফাই কর, একটা প্লাস আর এফেক্ট, আর একটা হলো মাইনাস আর এফেক্ট। যেমন প্লাস আই করেছিলাম আগের দিন, মাইনাস আই করেছিলাম, এটা প্লাস আর মাইনাস আর। ওকে, প্লাস আর এফেক্টের নিচে লিখে রাখিস ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর মাইনাস আর এর নিচে লিখে রাখিস ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। হয়েছে? হ্যাঁ স্যার। প্লাস আরে কয়েকটা এক্সাম্পল লিখে রাখিস, OH, OR যারা ইলেকট্রন ডোনেট করে, লোন পেয়ার গুলো ডোনেট করছে, SH, NH2, NR2, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, এগুলো প্লাস আর এক্সাম্পল লিখেছিস? OH, OR, SH, NH2, NR2, ফ্লোরিন, ক্লোরিন। মাইনাস আর এক্সাম্পল গুলো লিখে রাখিস, যেমন NO2, CN, CHO, COR, কিটোন, অ্যালডিহাইড, এস্টার। ওকে, ঠিক আছে স্যার। এরা কি গ্রহণ করে? কারা? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, টানে, হ্যাঁ টেনে নিয়ে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? আচ্ছা। আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে যারা ডোনেট করে। আচ্ছা, বুঝতে পেরেছিস? এবার আমি তোদের কিছু রেজোনেটিং স্ট্রাকচার আঁকতে দেবো,
যেটা তোকে বলবে তোদের কম্পিটিটিভ কোশ্চেন আসে হাউ মেনি রেজোনেটিং স্ট্রাকচারস আর ফর্ম ফ্রম দিস কম্পাউন্ড। আর যদি বোর্ডের কোশ্চেন হতো, তোরা তো বোর্ড হয়ে গেছে, তো বলতে ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচারস। ঠিক আছে স্যার বলছি যে অক্সিজেন কি তাহলে মাইনাস আর এফেক্ট দেখাবে? কোথায় অক্সিজেন মাইনাস আর ওএইচ? তো ওএইচ এ কি প্লাস আর এফেক্ট, অক্সিজেন তো লোন পেয়ার আছে, অক্সিজেন ডোনেট করতে পারে। আচ্ছা ঠিক আছে এটা রেজোনেটিং স্ট্রাকচারটা আঁক দেখি সাত্তকী। নাইট্রোজেন তো লোন পেয়ার আছে, এটা একে বল দেখি সৃজিত সাত্তকী। হ্যাঁ স্যার আঁকছি দাঁড়া। সাত্তকী বল দেখি এটা কি হবে? রেজোনেটিং স্ট্রাকচারটা কটা রেজোনেটিং স্ট্রাকচারস ফর্ম করবে? দুটো। এই দুটো কোথা থেকে আসলো রে? স্যার এই এন যে ডবল বন্ড মানে মানলে লোন পেয়ারটা আছে ওটা তো ওই সিঙ্গেল বন্ডে বন্ড ডবল বন্ড হয়ে যাবে। হ্যাঁ এই একটা এটা পড়লো, এই পাই বন্ড শুটে এর মাথায় গেল, এর মাথাটা। ঠিক আছে তাহলে স্ট্রাকচারটা দেখতে হবে। এখান থেকে শর্টেজ হলো প্লাস। সৃজিত বুঝতে পারছিস? এটা মাইনাস হলো। হ্যাঁ স্যার রেখেছি। ঠিক আছে হ্যাঁ এরকম হলো। এবার এই মাইনাসটা এখানে পড়লো, এটা এখানে উঠলো। ঠিক আছে বুঝতে পারছিস তো সৃজিত? হ্যাঁ এটা এখানে পড়লো মানে কি এখানে ডবল বন্ডস, এটা উঠলো মানে কি এখানে নেগেটিভ, এটা যেরকম আছে সেরকম থাকুক, উপরেরটা যেরকম আছে সেরকম থাকুক। বুঝতে পারছিস তো সাত্তকী? হ্যাঁ আবার কি এবার এটা এই ভাই এখানে পড়বে, এই ভাই এখানে যাবে। ওকে এটা এখানে ডবল বন্ডস, এটা পড়লো মানে কি এখানে নেগেটিভ হয়েছে এটা। এবার কি এই নেগেটিভ ভাই এখানে পড়লো, এখানে ডবল বন্ডটাই আঁকিনি, কেউ তো বলছিস না কিছু। হ্যাঁ রে আমি খেয়াল করিনি আমি। এখানে তো ডবল বন্ডটা হয়েছে, ডবল বন্ডটাই তো আঁকিনি, কেউ কিছু বললোই না বল। খেয়ালই করিনি। স্যার ডবল বন্ডটা আবার উঠে যেতে পারে? হ্যাঁ আবার তো উঠে যাচ্ছে, উঠে গিয়ে এইটাই ফর্ম করছে। বুঝতে পেরেছিস? আচ্ছা দেখ মানে যতক্ষণ কন্টিনিউ হবে দেখাতে হবে ততক্ষণ। হ্যাঁ দেখ এই কম্পাউন্ডটাই ব্যাক করলো। বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার। তাহলে কটা রেজোনেটিং স্ট্রাকচার হলো? 1 2 3 4 5। হ্যাঁ তাহলে 5 রেজোনেটিং স্ট্রাকচারস উইল বি ফর্মড। হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার? এবার তোরা করবি। এবার তোরা দিচ্ছি, তোরা কর একটা, এটা ইরেজ করে দেবো। হ্যাঁ স্যার। হ্যাঁ নিজেরা করবি।
এই তিনটে করে ফেল দেখি। সার্থকী, সৃজিত। হ্যাঁ স্যার করছি। স্যার লাস্ট এটা সি ট্রিপল বন্ড কি লেখা ওটা? এন 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 নাইট্রোজেন। হয়েছে? স্যার করছি, দাঁড়ান। আমি করে দেবো? না স্যার করছি, দাঁড়ান। ফোন করছে। সার্থকী হয়েছে? সার্থকী একটু দান কর। কোথায় চলে গেছিস সৃজিত? স্যার ফোন এসেছিল একটা। তুই কি মোবাইল নেটে করছিস না ওয়াইফাই নেটে? মোবাইলে। ঠিক আছে তাহলে করি দে নাকি? হ্যাঁ স্যার। স্যার থার্ড এরটা করেছি, ফার্স্ট এরটা করছি। আচ্ছা থার্ডেরটা আগে করি। সিএন কোন দিক থেকে ডবল বন্ডটা যাবে? এদিক থেকে যাবে না এদিক থেকে যাবে? বাদিক থেকে। এদিক থেকে? হ্যাঁ। কেন বল দেখি? সিএন এর কি এফেক্ট আছে? মাইনাস আর। হ্যাঁ। সে তো টানবে। হ্যাঁ। যদি সিএন এর প্লাস আর এফেক্ট থাকতো তাহলে কি হতো? এদিক থেকে যেত। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। সার্থকী বুঝেছিস? হ্যাঁ। তাই জন্য এরকম যা হচ্ছে। তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে রে? হ্যাঁ এটাই করি। এখানে থেকে শর্টেজ হচ্ছে তাই প্লাস। এই প্লাস সাইন মাইনাস সাইন দিসনি বল? দিয়েছি ওগুলো। আচ্ছা এন এর মাথার উপর মাইনাস হয়ে গেল। দিস ইজ দ্য রেজোনেন্স স্ট্রাকচার সেটার। এটা ইরেজ করে দিই। হ্যাঁ স্যার। সার্থকী? হ্যাঁ।
এরকম হবে তো, এটা ধর প্লাস আর এফেক্ট আছে তাই এদিক থেকে পড়ছে দিচ্ছে। হ্যাঁ হুম এটা এরকম পড়লে এটা কিরকম দেখতে হবে? বুঝতে পেরেছিস সার্থকী? সৃজিত হ্যাঁ হ্যাঁ স্যার দেখে হ্যাঁ নে, স্যার দেখে নে একবার। হুম। NO2 মাইনাসটা তাই হবে, এই মাইনাস বাই এখানে পড়লো, এখানে একবার উঠলো, এরকম করে করতে পারে। আবার এই মাইনাস বাই এখানে পড়লো, এই যে এখান পাশ থেকে এটা উঠলো, এটা মাইনাস, ঠিক আছে? এরকম পরপর পরপর চলতে থাকবে। NO2 গ্রুপে কি এফেক্ট আছে? NO2 গ্রুপের রয়েছে ডোনেটিং গ্রুপ। ডোনেটিং গ্রুপ, এর জন্য ডোনেট করছে। ক্লিয়ার তো? না স্যার উইথড্রয়িং আছে। হ্যাঁ হ্যাঁ। উইথড্রয়িং NO2 গ্রুপে কি এফেক্ট আছে? মাইনাস আর মাইনাস আই মাইনাস আর। ওকে, হুম। তাহলে এ কি এদিক থেকে পড়তে পারবে? এটা এরকম পড়তে পারবে? না তাহলে কি হবে এটা স্ট্রাকচারটা? এই পাই বন্ডটা খুলে যাবে। বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ এবার দেখি স্ট্রাকচারটা কিরকম দেখতে হয়। এটা মুছে দেবো? হ্যাঁ হুম এরকম আছে নাকি? হ্যাঁ তাহলে NO2 গ্রুপে কি এফেক্ট আছে? মাইনাস আর, সো ইট উইথড্রস দ্য ইলেকট্রন ফ্রম দ্য বেনজিন রিং, তাই তো রে? হ্যাঁ স্যার তাহলে এই পাই বন্ডটা এখানে খুলে গেল, এখানে পড়লো পাই বন্ডটা, এর মাথার উপর চলে গেল। বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার ওকে, তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? এখান থেকে পাই বন্ড শর্টেজ হচ্ছে মানে এখানে প্লাস, এখানে ডবল বন্ড এন। ও এটা এটা মাইনাস ছিল, সরি এটাকে মুছে দিই। হ্যাঁ এটা হবে না, ও মাইনাস ও মাইনাস। বুঝতে পেরেছিস? হ্যাঁ আবার কি হবে সার্থকী? এটা পড়লো, এটা এরকম গেল, তাই তো রে? হ্যাঁ এটার কোন দিকে ডিরেকশনটা বুঝতে পারলি তো? উপরের দিকে টেনে নিচ্ছে, তাই জন্য ডিরেকশনটা এরকম হচ্ছে। হ্যাঁ আচ্ছা সৃজিত বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার পুরো লজিক দিয়ে করবি, কোনো মুখস্থ করতে হবে না। ওকে, এরকম পরপর হতে থাকবে। এটা এরকম পড়বে, এরকম পড়ে পড়ে তারপরে যে পাঁচটা রেজোনেন্স স্ট্রাকচার ফর্ম করবে। সার্থকী বুঝতে পেরেছিস? হ্যাঁ ওকে, নেক্সট আমরা করি। এটা হলো রেজোনেন্স এফেক্ট। এবার কিছু প্রবলেম করা যাক। লেখ কোশ্চেনটা লেখ সার্থকী। বলবো? স্যার
হুম লেখ অ্যামং দ্য ফলোইং, এটা আইআইটি তে ছিল, অ্যামং দ্য ফলোইং দ্য লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার, দ্য লিস্ট, লিস্ট মানে সবচেয়ে কম, দ্য লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার, দ্য লিস্ট কি বললেন? লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার। হয়েছে? হ্যাঁ লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার ইজ, 4 অপশনস আছে, এটা ইরেজ করলাম। এটা বলে ফেল দেখি সৃজিত, কোন অপশনটা কারেক্ট? সৃজিত, ও সৃজিত না, সার্থকী আছিস, সার্থকী বলে ফেল দেখি কোনটা হবে লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার। সার্থকী আছিস? হ্যাঁ স্যার। বল দেখি কোনটা হবে। দেখ রুলগুলো থেকেই দেখ, রুলগুলোকে ভালো করে দেখ। কি ওই নেগেটিভ চার্জ রিসাইড অন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ওইটাতে হবে? দেখ ওই রুলটা দুটো প্লাস প্লাস পাশাপাশি আছে সার্থকী। হ্যাঁ হ্যাঁ, মানে লাইক চার্জ রিসাইডস অন সেম অ্যাটম, ওই সেম অ্যাটম না, পাশাপাশি অ্যাটম, পাশাপাশি অ্যাটম। তাহলে দ্যাটস ফর দ্য রিজন দিস অপশন ইজ কারেক্ট। বুঝতে পেরেছিস? এটা আইআইটি প্রবলেম ছিল। আচ্ছা পরেরটা লেখ কারেক্ট, পরের কোশ্চেনটা লেখ। The correct decreasing stability order of the following carboanion. Correct decreasing stability order of the following carboanion. Correct decreasing stability order of the following carboanion. Okay. লিখেছিস? Okay. এটা বলে ফেল দেখি সার্থকী। সরি এটা মাইনাস। হ্যাঁ
এটা মাইনাস কিন্তু, হ্যাঁ সার্থকী বল দেখি। ফার্স্ট অপশনটা না, কারেন্ট স্টেবিলিটি অর্ডার বলেছে। দেখ নেগেটিভ মানে কি সার্থকী, কার্বো অ্যানায়ন মানে কি, কার্বো অ্যানায়ন মানে সিস্টেমে এক্সেস ইলেকট্রন আছে, তাই তো? আমাদের টার্গেট কি, স্টেবিলিটি মানে কি বোঝায়? এক্সেস ইলেকট্রনটাকে আরো এক্সেস করব না এক্সেস ইলেকট্রনটাকে টেনে নিয়ে চলে যাব? টেনে নিয়ে চলে যাবে। এটা বুঝতে পেরেছিস? CHO গ্রুপ, এই যে গ্রুপটা আছে এটার কি এফেক্ট আছে? প্লাস আর মাইনাস আর প্লাস আই মাইনাস আই, এটা কি এফেক্ট আছে CHO গ্রুপের? মাইনাস আর ও মাইনাস আর, ঠিক জানিস। মাইনাস আর কি করে সার্থকী, টানে না দেয়? টানে, উইথড্রয়িং গ্রুপ। ওকে, এখানে একটা CHO গ্রুপ উইথড্র করে নেগেটিভটাকে কমাচ্ছে, এখানে কিটোন দুটো কিটোন একে নেগেটিভকে কমাচ্ছে, এখানে দুটো অ্যালডিহাইড এই নেগেটিভকে কমাচ্ছে, এখানে তিনটে অ্যালডিহাইড এই নেগেটিভটা কমাচ্ছে। সবচেয়ে কমাবে কোথায়? মানে একটা যেতে আছে। এই তোকে যদি ভাব তোর প্রচুর টাকা ধার আছে, মানে তুই প্রচুর জনের কাছে টাকা নিয়ে প্রচুর নেগেটিভ করে রেখেছিস। আমি যদি তোর কাছ থেকে একা টাকা নিই, আমার সাথে আরেকটা বন্ধু তোর কাছ থেকে টাকা নিল, আরেকজন বন্ধু তোর কাছ থেকে টাকা নিল, তাহলে আমি যদি একা নিই তাহলে তোর টাকাটা তত কমবে না তিনজন মিলে নিলে টাকাটা সবচেয়ে কমবে? তিনজন মিলে। তাহলে কোনটা হবে ফার্স্ট? মানে সেকেন্ড অপশনটা। এই এখানে তো তিনটে অ্যালডিহাইড গ্রুপ আছে। আচ্ছা 4। হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ। এখানে একটা অ্যালডিহাইড এক নেগেটিভকে কমাচ্ছে, এখানে তিনটে অ্যালডিহাইড এই নেগেটিভটা কমাচ্ছে। হুইচ ওয়ান অফ দ্য হায়ার স্টেবিলিটি? 4। বুঝতে পেরেছিস? ওকে, 4 এর পর কে হবে সার্থকী? 4 এর পর 3 হবে। 3 তে দুটো CHO গ্রুপ আছে, এখানে দুটো কিটোন গ্রুপ আছে, এখানে আরেকটা ব্যাপার, এখানেও যা আছে এখানেও তাই আছে, বাট এই CH3 গ্রুপের একটু প্লাস আই এফেক্ট আছে না? ও কি করবে, আর একটু হলেও দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে 4 এর পর কি হবে? 3, তারপর 2, তারপর 1। বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ, এটা মেন্সের প্রবলেম। ভালো প্রবলেমটা, কনসেপ্টটা ক্লিয়ার হলো না হয়নি? হ্যাঁ হয়েছে। ওকে, লিখে নে। স্যার হয়ে গেছে। আচ্ছা, পরেরটা লেখ। দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন ইজ, দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন ইজ, দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন ইজ।
করে ফেল দেখি। তুই লিখে নে, তারপরে বলছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। কোনটা হবে সাত্তকী, বলতে পারবি? আচ্ছা, কার্বোক্যাটায়ন মানে কি সাত্তকী? কার্বোক্যাটায়ন মানে যেখানে ইলেকট্রন শর্টেজ। হ্যাঁ, আমাদের স্টেবিলিটি করার জন্য আমরা শর্টেজকে ফুলফিল করব না আরো শর্টেজ করব? ফিল। হ্যাঁ হ্যাঁ, ফুলফিল। ওকে, ভালো করে দেখ, এইটা এই পাই বন্ড যদি এই শর্টেজকে ফুলফিল করে, এখানে প্লাস হলো, এই এখানে পড়লো এখানে প্লাস হলো, এখানে পড়লো এখানে প্লাস হলো, এখানে পড়লো এখানে প্লাস হলো, আবার এখানে পড়লো এখানে প্লাস হলো, এখানে পড়লো এখানে প্লাস হলো। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাহলে একটা কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করার জন্য লংগেস্ট ডিলোকালাইজেশন যেখানে হয়, মানে লংগেস্ট ম্যাক্সিমাম রেজোনেন্স যেখানে হয়, সেটা ম্যাক্সিমাম স্টেবল হয়। ঠিক আছে, কি বললাম? লংগেস্ট ডিলোকালাইজেশন যেখানে হবে সেটা বেশি স্টেবল হবে। ঠিক আছে, এবার দেখ এইটা এত দূর হলো, এখানে তুই দেখ এই পাই বন্ডটা ভালো করে যদি দেখি আমরা, এই পাই বন্ডটা পড়ছে এখানে প্লাস, এই পাই বন্ডটা পড়ছে এখানে প্লাস, এই পাই বন্ডটা পড়ছে এখানে প্লাস, এই পাই বন্ডটা এখানে। বাট দেখ এটার কিন্তু কোনো ফাংশন নেই। বুঝতে পেরেছিস সার্থকী না বুঝতে পারিসনি? হ্যাঁ। এইটার কিন্তু কোনো ফাংশন নেই, না বুঝিসনি? হ্যাঁ, কোনো ফাংশন নেই, শুধু এই 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 পাই বন্ডস গুলো একে স্টেবিলাইজ করছে। ওকে, থার্ডেরটা ভালো করে দেখ, এইটা এখানে পড়লো এখানে প্লাস হলো, এটা পড়লো এখানে প্লাস হলো, তাহলে এইটারও কোনো ফাংশন নেই, এটারও কোনো ফাংশন নেই। বুঝতে পেরেছিস? হ্যাঁ। আর লাস্টেরটাতে দেখ, জাস্ট এইটা পড়লো এখানে গেল, এটা পড়লো এখানে গেল, এই দুটোরই কোনো ফাংশন নেই, এই দুটোরই রেজোনেন্স হচ্ছে না। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাহলে লংগেস্ট ডিলোকালাইজেশন কোথায় হচ্ছে সার্থকী? অপশন 1। অপশন 1। ওকে, তাহলে অপশন 1 ইজ কারেক্ট অপশন। ঠিক আছে, এটা হলো ম্যাক্সিমাম স্টেবল। এটা হলো মেন্সের প্রবলেম। ভালো, প্রবলেমটা ক্লিয়ার, কনসেপ্ট কনসেপ্টটা ক্লিয়ার তো রে? ওকে স্যার একবার কি কনসেপ্টটা যে বললেন ওটা একবার বলুন, লং ডিলোকেশন। হ্যাঁ, লেখ this carbocation is stabilized by longest delocalization of the pi electrons. This carbocation is stabilized by the longest delocalization of the pi electrons. The longest delocalization of the pi electrons. সার্থকী বুঝতে পেরেছিস? হ্যাঁ। পড়া কেমন লাগছে, মানে ঠিকঠাক লাগছে তো? হ্যাঁ। আমরা তো 11টা করছি, এটা তোরা যদি বলিস স্যার 12 এ কি কি হয়েছে সার্থকী? 12 এ স্যার সলিড স্টেট হয়েছে, সলিউশন হয়েছে, কেমিক্যাল কাইনেটিক্স হয়েছে, আর স্যার হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারেঞ্জটা হয়েছে। আচ্ছা, আর ইলেকট্রোকেমিস্ট্রি হয়ে গেছে, আর সারফেস কেমিস্ট্রি হয়ে গেছে। তা তো অনেকগুলো হয়েছে। এগুলো কি প্রবলেম হয়েছে না জাস্ট এমনি শুধু পড়া হয়েছে? সারফেস কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রির হচ্ছে প্রবলেম হয়েছে। আর কোনোটার প্রবলেম হয়নি? না, প্রবলেমের ওই অ্যাসাইনমেন্ট স্যার মানে পিডিএফ এর কোশ্চেনগুলো দিয়েছেন, মানে ক্লাসে হয়নি। কেমিক্যাল কাইনেটিক্স সায়েন্সের কোনো প্রবলেম হয়নি? না। তাহলে আমার হ্যাঁ বল, আপনি যেগুলো সেই কেমিক্যাল কাইনেটিক্সে করেছেন শুধু সেইগুলোই। হ্যাঁ, এবার প্রবলেম না করলে তুই তো ভালো করেই জানিস যে কনসেপ্ট পুরোপুরি পারফেক্টলি ক্লিয়ার হয় না, তাই না? সলিড স্টেট সলিউশন একদমই হয়নি। আচ্ছা, এবার তাহলে তুই আমাকে বল, আমার কি নেক্সট ডে মানে নিউ চ্যাপ্টার স্টার্ট করাটা উচিত, না ওল্ড চ্যাপ্টারটাকে প্রবলেম করিয়ে ডান করাটা উচিত?
স্যার ওল্ড চ্যাপ্টার কোয়েশ্চেনগুলোই আগে হোক। ওকে, তাহলে আমরা অর্গানিক দিয়ে কি স্টার্ট করব, যেহেতু অর্গানিক চলছে? হ্যাঁ হ্যালো অ্যালকিন হ্যালো অ্যারিন থেকে স্টার্ট করা যাবে? হ্যাঁ। কেমিক্যাল কাইনেটিক্স এর আজকে এক্সাম আছে, তো তোর কি কোনো ডাউট আছে? না না স্যার, এক্সাম দেব। আচ্ছা, যেই মোটামুটি যেগুলো পারবি না পরের দিন ক্লাসে জিজ্ঞেস করে নিস। ওকে ওকে ঠিক আছে, আজকে আমি এখানেই অফ করছি, আর নেক্সট ডে আমি 10 মিনিটস এক্সট্রা করে দেবো, আজকে একটা অফিসে কাজ আছে। ঠিক আছে, নেক্সট ক্লাস শুরু হবে। ওকে ওকে, সো ভালো করে এক্সামটা দিয়ে দিস, এবারে কোশ্চেনটা একটু অ্যাডভান্স করেছি। ঠিক আছে, আর ওকে মানে পারবি আশা করি, একটুখানি প্র্যাকটিস করে নে এখন। ওকে আচ্ছা।